ভাই, আশা করি আপনি ও শ্রোতারা সবাই মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি, তবে আগের মতো নয়। আগের মতো নয় এই কথাটা কেন বললাম সেটা সামনে জানতে পারবেন। ঘটনাটা আমার সাথেই ঘটেছিল, তাই আমার উপলব্ধি করা প্রতিটি মুহূর্ত বর্ণনা করব। যাই হোক, আমি আমার সাথে ঘটা এক লোমহর্ষক মর্মান্তিক ঘটনা বলি। সালটা ছিল 2016। ক্যালেন্ডারের পাতা উল্টে শীতকাল তখন জেঁকে বসেছে। আমি পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। স্টিয়ারিং হুইলে হাত রেখে জীবনের অনেকটা সময় কাটিয়ে দিয়েছি। এই জীবনে বহু লাশ বহন করেছি, বহু দুর্ঘটনার সাক্ষী হয়েছি। হাসপাতালের করিডোর, মর্গ আর কান্না এসব আমার নিত্যদিনের সঙ্গী। লাশ বা মৃতদেহ নিয়ে ভয় পাওয়ার মতো মানসিকতা আমার অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু সেই রাতের ঘটনা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, ভেঙে দিয়েছিল আমার সমস্ত সাহসের বাঁধ। সেই রাতটি ছিল আমার জীবনের সবচেয়ে দীর্ঘ এবং বিভীষিকাময় রাত। সেদিন রাত তখন আনুমানিক 2টোর বেশি বাজে। হাড় কাঁপানো ঠান্ডার সাথে ছিল ঘন কুয়াশার দাপট। শহরের রাস্তাঘাট তখন প্রায় জনশূন্য। নিস্তব্ধতা গ্রাস করেছে চারপাশ। আমার ডিউটি পড়েছিল একটা বৃদ্ধ লোকের লাশ নিয়ে এক দূরবর্তী গ্রামে পৌঁছে দেওয়ার। গন্তব্য শহর থেকে বেশ দূরে। হাইওয়ে ধরে অনেকটা পথ পাড়ি দিয়ে গ্রামের সরু রাস্তায় ঢুকতে হবে। সাধারণত লাশের সাথে গাড়িতে বাড়ির 2-1জন মানুষ থাকে। কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ বা কান্না করে। কিন্তু অদ্ভুতভাবে সে রাতে আমার সাথে গাড়িতে জীবিত কোনো মানুষ ছিল না। লাশের আত্মীয়রা আমাকে বলেছিল, ভাই, আমাদের অন্য গাড়িতে জায়গা হচ্ছে না। আমরা প্রাইভেট কার নিয়ে আগে রওনা হয়ে গেলাম। আপনি লাশটা নিয়ে ঠিকানায় চলে আসুন, আমরা গেটে অপেক্ষা করব। তাদের কথায় কিছুটা অবাক হলেও পেশাগত কারণে আমি দ্বিমত করিনি। অ্যাম্বুলেন্সের পেছনের অংশে স্ট্রেচারে সাদা কাফনে মোড়ানো সেই বৃদ্ধের লাশ, আর ড্রাইভিং সিটে আমি। পুরো রাস্তায় আমরা দুজন ছাড়া আর কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। শহর পার হয়ে যখন হাইওয়েতে উঠলাম, কুয়াশা তখন এতটাই ঘন হয়ে এলো যে মনে হচ্ছিল আকাশ থেকে সাদা মেঘের ভেলা মাটিতে নেমে এসেছে। গাড়ির হেডলাইটের তীব্র আলো যেন কুয়াশার সেই কঠিন দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল। 10 হাত দূরের কিছু দেখা যাচ্ছিল না। রাস্তাঘাট একদম জনমানবহীন। চারপাশে শুধু গা ছমছমে নীরবতা আর আমার গাড়ির ইঞ্জিনের একটানা যান্ত্রিক শব্দ। আমি খুব সাবধানে ধীর গতিতে গাড়ি চালাচ্ছিলাম। একে তো দৃষ্টিসীমা খুব কম, তার উপর শীতের রাতে রাস্তায় জমে থাকা শিশির ঢাকা পিছলে যাওয়ার ভয় ছিল। গাড়ির হিটার চালানো থাকলেও এক অজানা ঠান্ডায় আমার হাত পা জমে আসছিল। মনের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল শুরু থেকেই। এমনিতে লাশ নিয়ে একা যেতে আমার কোনো সমস্যা হয় না, কিন্তু সেই রাতে পরিস্থিতিটা ছিল ভিন্ন। মনে হচ্ছিল অ্যাম্বুলেন্সের পেছনের অংশ থেকে একটা হিমশীতল বাতাস এসে আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। মাঝে মাঝে মনে হচ্ছিল গাড়ির পেছনের কম্পার্টমেন্টে কোনো নড়াচড়া হচ্ছে। আমি বারবার রিয়ার ভিউ মিররে তাকাচ্ছিলাম, কিন্তু পেছনে শুধুই অন্ধকার আর সেই সাদা কাপড়ে মোড়ানো নিশ্চল অবয়ব। নিজের মনকে সান্ত্বনা দিচ্ছিলাম এই বলে, যেগুলো মনের ভুল। রাস্তার ঝাঁকুনিতে হয়তো এমন শব্দ হচ্ছে, কিন্তু মনের গহীনে কোথাও একটা ভয়ের বীজ রোপিত হয়ে গিয়েছিল। গাড়ি চালাতে চালাতে আমি অনুভব করলাম চারপাশের পরিবেশটা বড় বেশি অস্বাভাবিক। রাস্তার 2 ধারের গাছগুলো কুয়াশার ভেতর দিয়ে যেন এক একটা দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে 2-1টা শেয়াল রাস্তা পার হচ্ছে। তাদের চোখের জলজলে আলো হেডলাইটে পড়ে অদ্ভুত এক ভুতুড়ে পরিবেশ তৈরি করছে। আমার মনে হচ্ছিল এই দীর্ঘ পথ যেন শেষ হতে চাইছে না। সময়ের কাঁটা যেন থমকে গেছে। এক পর্যায়ে আমার মনে হলো, আমি কি ঠিক পথে যাচ্ছি, নাকি কুয়াশার গোলকধাঁধায় পথ হারিয়ে ফেলেছি। কিন্তু জিপিএস দেখাচ্ছিল পথ ঠিক হয়ে আছে, তবু মনের অস্থিরতা কম ছিল না। বারবার মনে হচ্ছিল আমার সাথে গাড়িতে তৃতীয় কোনো উপস্থিতি আছে, যা চোখে দেখা যাচ্ছে না কিন্তু অনুভব করা যাচ্ছে। হঠাৎ কোনো কারণ ছাড়াই মাঝ রাস্তায় এক বিশাল ফাঁকা বিলের মাঝখানে আমার অ্যাম্বুলেন্সটা বন্ধ হয়ে গেল। কোনো পূর্বাভাস ছাড়াই ঝটকা দিয়ে গাড়িটা থামার সাথে সাথে চারপাশের সেই ভয়ানক নীরবতা যেন আমাকে গিলে খেতে চাইল। ইঞ্জিনের শব্দ থামার পর যে নীরবতা নেমে এলো তা ছিল মৃত্যুর চেয়েও ভারী। গাড়িটা ছিল একদম নতুন, মাত্র কয়েক মাস আগেই শোরুম থেকে নামানো। রওনা দেওয়ার আগেও আমি সব চেক করেছি। তেল, পানি, ইঞ্জিন, ব্রেক সবকিছু একদম ঠিকঠাক ছিল। যান্ত্রিক ত্রুটি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু এই মধ্যরাতে এমন নির্জন রাস্তায়, যেখানে জনবসতির কোনো চিহ্ন নেই, সেখানে গাড়িটা কেন বন্ধ হয়ে গেল তা আমার মাথায় আসছিল না। আমি কয়েকবার চাবি ঘোরালাম, স্টার্ট দেওয়ার আপ্রাণ চেষ্টা করলাম, কিন্তু ইঞ্জিন স্টার্ট নেওয়ার কোনো নামগন্ধ নেই। স্টার্টের খটখট আওয়াজ ছাড়া আর কোনো শব্দ হলো না। গাড়ির ভেতরে আমি একা, আর পেছনে একটা মৃতদেহ। পরিস্থিতিটা আমাকে মানসিকভাবে দুর্বল করে দিচ্ছিল। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। যদিও বাইরে হাড় হিম করা ঠান্ডা, মনে হলো এই নির্জনতা যেন স্বাভাবিক নয়। বাতাসের শাঁসা শব্দ জানালার কাজ ভেদ করে কানে আসছিল।
মনে হচ্ছিল কেউ বা কারা যেন বাইরে থেকে গাড়িটাকে পর্যবেক্ষণ করছে। আমি সিটে হেলান দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে ভাবলাম, কি করা যায়? কাউকে ফোন দেব? পকেট থেকে মোবাইল বের করে দেখি নেটওয়ার্কের সিগন্যাল একদম নেই। ফোনের স্ক্রিনে নো সার্ভিস লেখাটা দেখে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। এই মাঝ রাস্তায় নেটওয়ার্ক ছাড়া অচল গাড়ি আর একটা লাশ নিয়ে আমি সম্পূর্ণ অসহায়। ভয় জিনিসটা সংক্রামক, একবার মনে ঢুকলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। আমার মনে হতে লাগলো লাশটাকে নড়ছে নাকি পেছনের কাজ দিয়ে কেউ উঁকি দিচ্ছে। নিজের মনকে শক্ত করার চেষ্টা করলাম। কাউসার, তুমি একজন ড্রাইভার, তোমাকে শক্ত হতে হবে, গাড়িটা ঠিক করতে হবে। সাহস সঞ্চয় করে ভাবলাম, নেমে একটু দেখা দরকার, কি হয়েছে। হয়তো ব্যাটারির কানেকশন লুজ হয়ে গেছে বা ইঞ্জিনে কোনো সাধারণ সমস্যা হয়েছে যা আমি নিজেই ঠিক করতে পারবো। টর্চ লাইটটা হাতে নিলাম, কিন্তু গাড়ি থেকে নামার আগে কেন জানি আমার হাত কাঁপছিল। মনে হচ্ছিল এই গাড়ির নিরাপদ আশ্রয় ছেড়ে বাইরে বেরোনোটা ঠিক হবে না। বাইরে ঘুটঘুটে অন্ধকার, কুয়াশার চাদরে ঢাকা পৃথিবী, তবু এখানে বসে থেকে তো আর লাভ নেই, আমাকে গন্তব্যে পৌঁছাতেই হবে। আল্লাহ তাআলার নাম নিয়ে আমি দরজার লক খুললাম। এই ভাবনাই ছিল আমার সে রাতের বড় ভুল, যা আমাকে এক অকল্পনীয় পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। গাড়ির দরজা খুলে আমি যখন নিচে নামলাম, আর হিম করা ঠান্ডা বাতাস আমার জ্যাকেট ভেদ করে শরীর বিঁধছিল। মনে হলো যেন হাজার হাজার অদৃশ্য সুই একসাথে আমার শরীরে ফুঁড়ে দেয়া হচ্ছে। বাতাসের শো শো শব্দে পরিবেশটা আরো বেশি থমথমে হয়ে উঠেছিল। চারপাশটা যেন মৃত্যুপরী, কুয়াশার কারণে 10 হাত দূরের কিছু দেখা যাচ্ছে না। মনে হচ্ছিল আমি পৃথিবীর কোনো এক অজানা প্রান্তে এসে পড়েছি, যেখানে আমি ছাড়া আর কোনো জীবিত প্রাণী নেই। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমি বনেটটা খুললাম। আলোর রেখা কুয়াশার বুক চেয়ে ইঞ্জিনের উপর পড়ল। ইঞ্জিনের সবকিছু খুঁটিয়ে দেখলাম। একজন অভিজ্ঞ ড্রাইভার হিসেবে গাড়ির নুড়ি নক্ষত্র আমার চেনা। ব্যাটারি কানেকশন চেক করলাম, একদম শক্ত। প্লাগগুলো ঠিক আছে কিনা দেখলাম। তেলের লাইন, রেডিয়েটর, কোথাও কোনো সমস্যা বা লিক নেই। যান্ত্রিকভাবে গাড়িটা একদম সুস্থ, কোনো তার পড়েনি, কোনো ধোঁয়া বের হচ্ছে না। তাহলে হুট করে চলন্ত গাড়ি এমন অদ্ভুতভাবে মাঝপথে থেমে গেল কেন? আমার কপালে চিন্তার ভাঁজ পড়ল। মনের ভেতর একটা অজানা আশঙ্কা দানা বাঁধতে শুরু করলো। সাধারণত গাড়ি নষ্ট হলে একটা নির্দিষ্ট কারণ থাকে, কোনো শব্দ হয় বা কোনো সতর্কতা বাতি জ্বলে, কিন্তু এখানে কোনো কারণ ছাড়াই সব অচল হয়ে আছে। মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি ইঞ্জিনটাকে চেপে ধরে বন্ধ করে দিয়েছে। আমি বনেট নামিয়ে দিয়ে হতাশ হয়ে গাড়ির পাশে দাঁড়ালাম। হাতের ঘড়িতে তাকালাম, রাত 2:30টা পার হয়ে গেছে। এই কুয়াশাচ্ছন্ন রাতে সাহায্য পাওয়ার কোনো আশাও নেই। আমি সিদ্ধান্ত নিলাম গাড়ির চারপাশে একবার চক্কর দেব। ভাবলাম হয়তো চাকা বা এক্সেলের কোথাও কোনো সমস্যা হয়েছে, অথবা রাস্তায় কোনো কিছুতে আটকে গেছে কিনা তা দেখা দরকার। ফ্ল্যাশ লাইটের আলো ফেলতে ফেলতে আমি গাড়ির সামনের চাকাগুলো দেখলাম, সব ঠিক আছে। ডান পাশ দিয়ে ঘুরে পেছনের চাকার দিকে গেলাম, সেখানেও কোনো সমস্যা চোখে পড়ল না। গাড়ির এক পাশ ঘুরে যখন পেছনের দিকে এলাম, তখন আমার হার্টবিট যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। আমি থমকে দাঁড়ালাম। আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। আমার চোখ আটকে গেল অ্যাম্বুলেন্সের পেছনের দরজার দিকে। ফ্ল্যাশ লাইটের আলোতে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম অ্যাম্বুলেন্সের 2টি পাল্লা দেয়া পেছনের দরজার ঠিক নিচ দিয়ে এক টুকরো সাদা কাপড় বাইরে ঝুলে আছে। দৃশ্যটা দেখে আমার মস্তিষ্কে রক্ত চলাচল যেন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। প্রচন্ড শীতেও আমার মেরুদণ্ড বেয়ে একটা গরম স্রোত নেমে গেল। আমি খুব ভালো করে জানি লাশটা যখন তোলা হয়েছিল তখন সেটা খুব শক্ত করে স্ট্রেচারের সাথে বেল্ট দিয়ে বাঁধা ছিল। লাশের শরীরও সুন্দরভাবে কাফনের কাপড়ে মোড়ানো ছিল এবং উপর ও নিচে শক্ত গেট দেয়া ছিল। আমি নিজে দাঁড়িয়ে থেকে সব তদারকি করেছি যাতে রাস্তায় কোনো সমস্যা না হয়। লাশটা গাড়ির একদম ভেতরে রাখা, দরজার সাথে তার কোনো স্পর্শ থাকার কথা নয়। স্ট্রেচার থেকে দরজার দূরত্ব অন্তত 1 ফুটের বেশি। তাহলে কাফনের কাপড়ের এই অংশটুকু দরজার বাইরে এলো কি করে? আর সবচেয়ে বড় কথা হলো, দরজা তো ভেতর থেকে লক করা। অ্যাম্বুলেন্সের পেছনের দরজা বাইরে থেকে খোলা যায়, কিন্তু ভেতর থেকে খোলার কোনো হাতল সাধারণ লাশের কম্পার্টমেন্টে থাকে না। থাকলেও তা লক করা থাকে। তাছাড়া লাশ তো আর নিজে উঠে এসে দরজা খুলে কাপড় বের করে দিতে পারে না। আমার যুক্তিবাদী মন কিছুতেই এই দৃশ্য মেনে নিতে পারছিল না। মনে হলো কুয়াশার কারণে হয়তো আমি ভুল দেখছি, বা মনের ভুল। আমি চোখ ডলে আবার তাকালাম। ফ্ল্যাশ লাইটের আলোটা সরাসরি ওই ঝুলে থাকা কাপড়টার উপর ফেললাম। না, কোনো ভুল নয়, ওটা স্পষ্ট কাফনের কাপড়ই, যা দরজার ফাঁক গলে বাইরে বেরিয়ে বাতাসের তোড়ে অল্প অল্প দুলছে। সদ্য ধবধবে কাপড়টা যেন অন্ধকারের মধ্যে আমাকে উপহাস করছে। আমার পা দুটো যেন মাটির সাথে গেঁথে গেল। আমি নড়তে চাইছিলাম,
কিন্তু শরীর আমার কথা শুনছিল না। আমি জানি না কতক্ষণ আমি সেই ঝুলন্ত কাপড়টার দিকে তাকিয়েছিলাম। মনের ভেতর থেকে কেউ যেন চিৎকার করে বলছিল, কাউসার, ওদিকে যাস না, গাড়িতে ওঠ, পালিয়ে যা। কিন্তু পেশাগত দায়িত্ব আর এক অদম্য কৌতূহল আমাকে ওই জায়গাতে আটকে রেখেছিল। আমার মনে প্রশ্ন জাগলো, ভেতরে কি লাশটা পড়ে গেছে? স্ট্রেচার কি উল্টে গেছে? কিন্তু গাড়ি তো স্মুথলি চলছিল, উল্টে যাওয়ার মতো কোনো ঝাঁকুনি তো হয়নি। আর যদি উল্টেও যায়, কাপড় দরজার ফাঁক দিয়ে বের হবে কিভাবে? দরজা তো বন্ধ। এক পা দুপা করে আমি পেছনের দরজার দিকে এগোলাম। আমার প্রতিটি পদক্ষেপ ছিল ভারী। মনে হচ্ছিল আমি কোনো নিষিদ্ধ সীমানায় প্রবেশ করছি। আমার হাত কাঁপছিল, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল। বাতাসের শব্দে মনে হচ্ছিল কেউ যেন ফিস করে কথা বলছে। আমি চারপাশে তাকালাম, কিন্তু কুয়াশা ছাড়া আর কিছুই নেই। আমার শ্বাস প্রশ্বাস দ্রুত হতে শুরু করলো। আমি জানতাম না দরজাটা খুললে ভেতরে আমি কি দেখতে পাবো, কিন্তু আমাকে দেখতেই হবে। কারণ আমি যদি না দেখি, তবে এই অজানা আতঙ্ক নিয়ে আমি গাড়ি চালাতে পারবো না। তাছাড়া লাশের অপমান হতে দেওয়া যাবে না। যদি লাশ পড়ে গিয়ে থাকে, তবে তা ঠিক করা আমার দায়িত্ব। আমি দরজার একদম কাছে পৌঁছে গেলাম। ঝুলে থাকা কাপড়ের টুকরোটা এখন আমার হাতের নাগালে। আমি আলতো করে কাপড়টা স্পর্শ করলাম। বরফের মতো ঠান্ডা। এটা কোনো সাধারণ কাপড় নয়, এটা সেই কাফনের কাপড়। আমার শরীর শিউরে উঠল। একটা লাশের কাপড় এভাবে দরজার বাইরে বেরিয়ে থাকা, এটা কোনো স্বাভাবিক ঘটনা বা ঘটনা হতে পারে না। এখানে নিশ্চয়ই কোনো খারাপ জিনিস বা এমন কিছু আছে যা আমার বোঝার বাইরে। তবু আল্লাহ তাআলার নাম নিয়ে আমি হ্যান্ডেলের দিকে হাত বাড়ালাম। আমার মনের কোণে তখনও আশা ছিল, হয়তো কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা পাওয়া যাবে, হয়তো আমি ভুল ভাবছি। কিন্তু দরজা খোলার পর আমার সেই আশা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। আল্লাহর নাম নিয়ে আমি কাঁপা কাঁপা হাতে অ্যাম্বুলেন্সের পেছনের দরজার হ্যান্ডেলটা ধরলাম। হাতটা বরফের মতো ঠান্ডা হয়ে আছে, নাকি হ্যান্ডেলটা বেশি ঠান্ডা বুঝতে পারছিলাম না। লোহার হ্যান্ডেলটা ধরতেই মনে হলো শক খেলাম, কিন্তু সেটা বিদ্যুতের শক নয়, ভয়ের শক। আমি হ্যান্ডেলটা ঘুরিয়ে দরজাটা টান দিলাম। কবজায় একটু শব্দ করে দরজাটা খুলে গেল। ফ্ল্যাশলাইটের আলো ভেতরে ফেলার সাথে সাথে অ্যাম্বুলেন্সের ভেতরে যে দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল, তার জন্য আমি বা পৃথিবীর কোনো মানুষই প্রস্তুত থাকতে পারে না। সেই মুহূর্তের কথা মনে হলে আজও আমার শরীর শিউরে ওঠে, রাতের ঘুম হারাম হয়ে যায়। আমি দেখলাম স্ট্রেচারটা সম্পূর্ণ ফাঁকা। যে লাশটা একটু আগেও মোটা চামড়ার বেল্ট দিয়ে শক্ত করে স্ট্রেচারের সাথে বাঁধা ছিল, সেটা এখন আর সেখানে নেই। বেল্টগুলো ছেঁড়া অবস্থায় স্ট্রেচারের দুই পাশে ঝুলে আছে, যেন কোনো প্রচন্ড শক্তি দিয়ে ওগুলো ছেড়ে ফেলা হয়েছে। আমার চোখ মেঝেতে পড়ল। দরজার ঠিক সামনেই আমার পায়ের খুব কাছে লাশটা পড়ে আছে। কিন্তু সবচেয়ে ভয়ানক বিষয় হলো লাশটার বাঁধন খোলা। কাফনের ওপরের এবং নিচের গিটগুলো কে বা কারা যেন খুব আক্রোশের সাথে ছিঁড়ে ফেলেছে। লাশটার অবস্থা ছিল বিভৎস। কাফনের কাপড় এলোমেলো হয়ে আছে, লাশের মুখটা কাফনের আড়াল থেকে বেরিয়ে আছে, এবং সেই নিথর ফ্যাকাশে চোখ দুটো যেন সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে কোনো প্রাণ নেই, কিন্তু আছে এক হাড় হেম করা শূন্যতা। লাশের শরীরটা অদ্ভুতভাবে বাঁকানো, যেন কেউ তাকে জোর করে স্ট্রেচার থেকে নিচে নামিয়ে এনে দরজার কাছে ছড়ে ফেলেছে। তার এক হাত কাফনের ভেতর থেকে বেরিয়ে মেঝের উপর এমনভাবে পড়ে আছে যেন সে দরজার দিকে হাত বাড়াতে চেয়েছিল। মনে হচ্ছিল লাশটা ভেতর থেকে দরজা খোলার চেষ্টা করছিল। এই দৃশ্য দেখে আমার ভয়ের কোনো সীমানা রইল না। আমার মুখ দিয়ে একটা অমানবিক চিৎকার বেরিয়ে এলো, আল্লাহ গো! কিন্তু সেই চিৎকার শোনার মতো আশপাশে কেউ ছিল না। সেই চিৎকার কুয়াশার অন্ধকারে মিলিয়ে গেল। আমি ছিটকে 4-5 পা পিছিয়ে গেলাম। আমার বুকের ভেতর হৃৎপিণ্ডটা এত জোরে ধকধক করছিল যে মনে হচ্ছিল পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। হাত পা অবশ হয়ে আসছিল, হাঁটুর জোর কমে যাচ্ছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে একটা মৃতদেহ নিজে নিজে বাঁধন খুলে স্ট্রেচার থেকে নেমে দরজার কাছে চলে আসতে পারে। এটা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বা লজিক দিয়ে বোঝানো সম্ভব নয়। আমি স্পষ্ট মনে করতে পারছিলাম লাশটা বাঁধার সময় আমি নিজে কত শক্ত করে গেট দিয়েছিলাম। সেই গেট কোনো মানুষের পক্ষে সহজে খোলা সম্ভব নয়, আর মৃত মানুষের পক্ষে তো অসম্ভব। আর বেল্টগুলো, ওগুলো ছেঁড়া, যেন কোনো হিংস্র প্রাণী ওগুলো কামড়ে বা টেনে ছেড়েছে। অ্যাম্বুলেন্সের ভেতরে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, শুধু লাশটা দরজার মুখে পড়ে আছে। আমার মনে হলো আমি জ্ঞান হারাবো। চোখের সামনে সব ঝাপসা লাগছিল। এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, এখানে নিশ্চয়ই কোনো খারাপ জিনিস ভর করেছে। এ লাশটা আর সাধারণ লাশ নেই। আমি রাস্তায় বসে পড়লাম। শীতেও আমার শরীর দিয়ে দরদর করে ঘাম ঝরছিল। সেই ঘাম ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে আমার শরীরকে আরো ঠান্ডা করে দিচ্ছিল। গলার ভেতরটা শুকিয়ে এমন অবস্থা হলো যে ঢোক গেলতেও কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল কেউ আমার গলা টিপে ধরেছে। আমার সামনে অ্যাম্বুলেন্সের খোলা দরজা, আর তার মুখে পড়ে থাকা সেই অবিন্যস্ত লাশ।
ফ্ল্যাশ লাইটটা আমার হাত থেকে পড়ে গিয়েছিল, তার আলোটা এখন সোজা লাশের মুখের ওপর পড়ে আছে। সেই আলো ছায়ার খেলায় মনে হচ্ছিল লাশটা ঠোঁট নড়ছে বা চোখের পাতা কাঁপছে। মনে হচ্ছিল লাশটা এখনই উঠে আমার দিকে তেড়ে আসবে। ভয়ের চোটে আমি নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলেছিলাম। আমি পালাতে চাইছিলাম, দৌড়ে ওই কুয়াশার মধ্যে হারিয়ে যেতে চাইছিলাম, কিন্তু আমার পা দুটো যেন পাথরের মতো ভারী হয়ে গিয়েছিল। প্রায় 15-20 মিনিট আমি ওভাবে স্থবির হয়ে রাস্তায় বসে রইলাম। সময় যেন থমকে গেছে। প্রতিটা সেকেন্ড মনে হচ্ছিল এক এক ঘন্টা। আমি শুধু বিড়বিড় করে আল্লাহর নাম জপছিলাম, আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু ভয়ের কারণে বারবার ভুলে যাচ্ছিলাম। আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল। শুধু মনে হচ্ছিল আজই হয়তো আমার শেষ রাত। এই নির্জন রাস্তায়, এই অভিশপ্ত অ্যাম্বুলেন্সের পাশে আমার মৃত্যু লেখা আছে। আমার চারপাশের বাতাসে এক দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। এটা কোনো পচা লাশের গন্ধ নয়, বরং এক আদিম ভ্যাপসা গন্ধ, যে কোনো পুরনো বদ্ধ ঘরে বা কবরের ভেতর পাওয়া যায়। সেই গন্ধে আমার বমি আসছিল। আমি বুঝতে পারছিলাম আমি একা নই। লাশের আশপাশে বা গাড়ির ভেতরে এমন কোনো অবয়ব বা উপস্থিতি আছে যা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সে আমাকে দেখছে। সে আমার ভয়টাকে উপভোগ করছে। আমার মনে হলো আমি যদি এখন কোনো পদক্ষেপ না নেই তবে এই রাত আর শেষ হবে না। কিন্তু লাশের কাছে যাওয়ার সাহস আমার ছিল না। তবুও লাশটা ওভাবে রাস্তায় বা গাড়ির মেঝেতে ফেলে রেখে যাওয়াও সম্ভব নয়। এক দোটানায় পড়ে আমি মৃত্যুর প্রহর গুনছিলাম। প্রায় 20 মিনিট পর আমার কিছুটা চেতনা ফিরে এলো। আমি বুঝতে পারলাম এভাবে রাস্তায় পড়ে থাকলে আমি হয়তো ভয়ের চোটেই মারা যাব, অথবা এই হাড়হিম করা ঠান্ডায় জমে যাব। আমাকে এখান থেকে বের হতে হবে, কিন্তু লাশটা ওভাবে ফেলে রেখে আমি যেতে পারি না। এটা আমার দায়িত্ব। লাশটা ওভাবে অবমাননাকর অবস্থায় ফেলে গেলে আল্লাহ আমাকে মাফ করবেন না। আমি নিজেকে বোঝালাম, কাউসার, আল্লাহকে ডাক। আল্লাহর সাথে থাকলে কোনো খারাপ জিনিস তোর ক্ষতি করতে পারবে না। তুই তো কোনো পাপ করিসনি, তুই শুধু তোর দায়িত্ব পালন করছিস। আমি মনের সমস্ত শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়ালাম। বিড়বিড় করে সূরা ফালাক এবং সূরা নাস পড়তে শুরু করলাম। আমার পা তখনও কাঁপছিল, কিন্তু আমি জোর করে নিজেকে লাশের দিকে এগিয়ে নিলাম। আমার মনে হচ্ছিল আমি যেন কোনো যুদ্ধের ময়দানে যাচ্ছি। লাশটার কাছে গিয়ে যখন দাঁড়ালাম, তখন লাশের সেই খোলা চোখগুলো দেখে আবার বুকটা ধক করে উঠল। আমি সাহস করে হাত বাড়িয়ে লাশের খোলা চোখ দুটো বন্ধ করে দিলাম। আশ্চর্যের বিষয়, চোখ দুটো সহজে বন্ধ হয়ে গেল, যেন সে আমার ছোঁয়ার অপেক্ষাতে ছিল। এরপর আমি লাশটাকে ধরার জন্য ঝুঁকলাম। লাশটার কাছে গিয়ে যখন সেটাকে স্পর্শ করলাম, তখন মনে হলো আমি কোনো বরফের খণ্ড ধরেছি। লাশের শরীর সাধারণত ঠান্ডা হয়, কিন্তু এটা ছিল অস্বাভাবিক ঠান্ডা। মনে হচ্ছিল লিকুইড নাইট্রোজেন ডুবিয়ে রাখা কোনো বস্তু। আমি যখন লাশটা মাটি থেকে তোলার চেষ্টা করলাম, তখন বুঝলাম আসল সমস্যা। অদ্ভুত ব্যাপার হলো, লাশটা তোলার সময় যতটা ওজন ছিল, এখন মনে হচ্ছে তার ওজন কয়েক গুণ বেড়ে গেছে। মনে হচ্ছে আমি কোনো পাথর বা লোহা তোলার চেষ্টা করছি। একটা শুকনা পাতলা বৃদ্ধ মানুষের লাশ এতটা ভারী হতে পারে না। আমি কোনো মতে ধরাধরি করে লাশটাকে মাটি থেকে তোলার চেষ্টা করলাম। আমার হাত কাঁপছিল। বারবার মনে হচ্ছিল এই বুঝি লাশটা আমার হাত খামচে ধরবে বা আমার গলা টিপে ধরবে। লাশের শরীরটা কেমন যেন শক্ত হয়ে গিয়েছিল। অনেক কষ্টে গায়ের সব শক্তি দিয়ে দাঁতে দাঁত চেপে আমি লাশটাকে আবার স্ট্রেচারের উপর তুললাম। এটুকু কাজ করতে গিয়েই আমি হাঁপিয়ে উঠলাম, যেন আমি বিশাল কোনো পাহাড় ডিঙিয়েছি। লাশটা স্ট্রেচারে রাখার পর আমি দ্রুত কাফনের কাপড়টা ঠিক করে দিলাম। আমার ইচ্ছে ছিল বেল্টগুলো আবার বেঁধে দেই, কিন্তু ছেঁড়া বেল্টগুলো দেখে আমার আর সাহস হলো না। তাছাড়া বেশিক্ষণ ওই লাশের কাছাকাছি থাকার সাহস আমার ছিল না। আমি তাড়াহুড়ো করে কাফনটা কোনো মতে জড়িয়ে দিলাম। আমার শুধু একটাই লক্ষ্য ছিল দরজাটা বন্ধ করা এবং ড্রাইভিং সিটে ফিরে যাওয়া। মনে হচ্ছিল দরজাটা খোলা থাকলে ওই খারাপ জিনিসটা বেরিয়ে আসবে। স্ট্রেচারে লাশটা রেখে আমি এক মুহূর্ত দেরি না করে দরজাটা দড়াম করে লাগিয়ে দিলাম। দরজার লক লাগানোর শব্দটা শুনে আমার ধরে যেন প্রাণ ফিরে এলো। মনে হলো আমি একটা বাঘকে খাঁচে বন্দী করলাম। আমি দৌড়ে গাড়ির সামনের দিকে গেলাম এবং ড্রাইভিং সিটে গিয়ে বসলাম। দরজা লক করে দিলাম। ভয়ে আমার হাত পা তখনও কাঁপছিল। স্টিয়ারিং হুইলটা ধরতেই মনে হলো আমি আমার নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছি, কিন্তু আসল পরীক্ষা তখনও বাকি। গাড়িকে স্টার্ট নেবে চাবিটা হাতে নিয়ে আমি মনে মনে আল্লাহকে বললাম, হে আল্লাহ, দয়া করো, গাড়িটা যেন স্টার্ট নেয়। আমাকে বিপদ থেকে রক্ষা করো। চাবিটা ইগনিশনে ঢোকালাম। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। চাবি ঘোরালাম। আশ্চর্যের বিষয়, যে গাড়িটা আধা ঘন্টা ধরে কোনোভাবে স্টার্ট নিচ্ছিল না, হাজার চেষ্টা করেও কোনো সাড়া দিচ্ছিল না, সেটা এবার এক চান্সে স্টার্ট হয়ে গেল। ইঞ্জিনের সেই পরিচিত শব্দটা তখন আমার কাছে পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ বলে মনে হলো। কোনো খটখট আওয়াজ নেই, কোনো সমস্যা নেই, একদম স্মুথলি স্টার্ট হলো। আমি কাল বিলম্ব না করে গিয়ার ফেলে গাড়ি টান দিলাম। অ্যাক্সিলারেটরে চাপ দিতেই গাড়িটা তীরের মতো কুয়াশা ভেদ করে ছুটল।
আমার মাথায় তখন হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। লাশটা কিভাবে স্ট্রেচার থেকে নামলো? বাঁধনগুলো কে খুললো? আমি তখন আওয়াজ পাইনি, আর যদি লাশটা পড়ে যেত তবে কাফন তো ওভাবে খুলে যাওয়ার কথা নয়। আর গাড়িটাই বা কেন বন্ধ হলো? আর কেনই বা লাশটা ঠিকঠাক করার পর আবার স্টার্ট নিল? মনে হচ্ছিল কেউ বা কোনো ছায়া মরতে চাইছিল। আমি যেন লাশটা দেখি, কেউ আমাকে আটকে রেখেছিল ওই দৃশ্য দেখানোর জন্য। এই প্রশ্নগুলো আমার যুক্তিবোধকে তছনছ করে দিচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমি এমন এক পরিস্থিতির শিকার হয়েছি যা বিজ্ঞানের ব্যাখ্যা দিয়ে বোঝানো সম্ভব নয়। আমি শুধু স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরে সামনের দিকে তাকিয়ে রইলাম। আমার চোখ রাস্তার দিকে থাকলেও মন পড়েছিল পেছনে। মনে মনে দোয়া করতে থাকলাম যেন আর কোনো বাধা না আসে, আর যেন গাড়ি না থামে। আমি জানতাম যদি আবার গাড়ি থামে তবে আমি আর বাঁচব না। গাড়ি চলছে, কিন্তু আমার মনের ভয় কমছে না। গন্তব্য খুব বেশি দূরে ছিল না, কিন্তু এই সামান্য পথটুকু আমার কাছে অনন্তকাল মনে হচ্ছিল। স্পিডোমিটারের কাঁটা ৮০-৯০ ঘরে। কুয়াশার কারণে এত বেশি গতি তোলা বিপজ্জনক, কিন্তু আমার মন চাইছিল উড়ে চলে যাই। গাড়ির হিটার চালানো সত্ত্বেও আমার শীত লাগছিল না, বরং অনবরত ঘামছিলাম। ভয়ের কারণে আমার গলা বারবার শুকিয়ে কাঠ হয়ে আসছিল। আমি জ্যাকেটটা খুলে পাশে রাখলাম এবং বোতল থেকে কিছুটা পানি খেয়ে নিলাম। হাতের তালু ঘামে ভেজে পিচ্ছিল হয়ে যাচ্ছিল। বারবার প্যান্টে হাত মুছে স্টিয়ারিং ধরছিলাম। ভাবলাম একটু ধাতস্থ হয়ে গাড়ি চালাই। নিজেকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু শান্তি আমার কপালে ছিল না। হঠাৎ আমার কানে একটা শব্দ এলো। শব্দটা অ্যাম্বুলেন্সের পেছনের অংশ থেকে আসছে। প্রথমে ভাবলাম মনের ভুল বা রাস্তার ঝাঁকুনি, গাড়ির চাকা কোনো গর্তে পড়লে এমন শব্দ হতে পারে। কিন্তু না, শব্দটা ক্রমশ স্পষ্ট হতে শুরু করলো। এটা কোনো যান্ত্রিক শব্দ নয়। মনে হচ্ছিল কেউ একজন অ্যাম্বুলেন্সের মেঝের উপর ছটফট করছে। শব্দটা অনেকটা গলা কাটা মুরগি যেমন দাপাদাপি করে ঠিক তেমন ধপাস ধপাস আওয়াজ, আর তার সাথে একটা অস্পষ্ট গঙ্গানির মতো শব্দ। আমার কলিজাটা যেন মুখের কাছে চলে এলো। আমি নিশ্চিত পেছনে আমি ছাড়া আর কেউ নেই, শুধু ওই লাশটা ছাড়া। তাহলে এই শব্দ করছে কে? অ্যাম্বুলেন্সের ড্রাইভার কেবিনের সাথে পেছনের অংশের একটা ছোট কাচের পার্টিশন থাকে। আমি চাইলে ওই কাজ দিয়ে পেছনে তাকাতে পারি বা রিয়ার ভিউ মিরর দিয়ে দেখতে পারি, কিন্তু আমার সেই সাহস ছিল না। শব্দটা শুনে মনে হচ্ছিল লাশটা আবার স্ট্রেচার থেকে পড়ে গেছে এবং মেঝের উপর হাত পা ছুটছে, অথবা আরো ভয়ানক কিছু, কোনো খারাপ জিনিস লাশটাকে নিয়ে খেলছে। আমি রিয়ার ভিউ মিররে তাকানোর সাহস পাচ্ছিলাম না। আমার হাত দুটো স্টিয়ারিং হুইলে এত বেশি ঘামছিল যে মনে হচ্ছিল হাত ফসকে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমি জোরে জোরে আল্লাহর নাম নিতে থাকলাম, লা ইলাহা ইল্লাল্লাহ জপতে থাকলাম, কিন্তু পেছনের শব্দটা থামছিল না, বরং বাড়ছিল। ধপাস ধপাস, মনে হচ্ছিল কেউ একজন খুব রাগে দেয়াল বা মেঝের উপর আছাড় খাচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ নখ দিয়ে পার্টিশনের টিন বা কাছে আছড় কাটছে। শব্দটা আমার মস্তিষ্কে সুয়ের মতো বিচ্ছিল। আমার মনে হলো কোনো এক অদেখা ছায়া বা অবয়ব যেন লাশের শরীরটাকে নিয়ে তাণ্ডব চালাচ্ছে। মনে হচ্ছিল কেউ ভেতর থেকে দরজাটা ভেঙে বা পার্টিশন গ্লাস ভেঙে আমার দিকে আসার চেষ্টা করছে। গাড়ির ভেতরের বাতাস যেন ভারী হয়ে আসছিল। আমার মনে হচ্ছিল পেছনে যাই ঘটছে তা যদি আমি দেখি তবে আমি হার্ট অ্যাটাক করব। তাই আমি প্রতিজ্ঞা করলাম, যাই হয়ে যাক আমি আর গাড়ি থামাবো না এবং পেছনেও তাকাবো না। আমি শুধু সামনের রাস্তার দিকে তাকিয়ে থাকবো। রাস্তায় অন্য কোনো গাড়ি নেই, আমি সম্পূর্ণ একা। হেডলাইটের আলোতে শুধু কুয়াশার স্রোত দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছিল আমি যদি এখন পেছনে তাকাই তবে হয়তো দেখব লাশটা উঠে বসে আছে, অথবা কোনো কালো ছায়া আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। শব্দগুলো আমার মস্তিষ্কে হাতুড়ির মতো আঘাত করছিল। মনে হচ্ছিল কেউ আমার কানের কাছে এসে ফিসফিস করছে। আমি চিৎকার করে কাঁদতে চাইছিলাম, কিন্তু গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। আমি শুধু দোয়া করছিলাম, হে আল্লাহ, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, আমাকে সহি সালামতে লাশের বাড়িতে পৌঁছে দাও। পরিস্থিতিটা এমন পর্যায়ে পৌঁছেছিল যে আমার মনে হচ্ছিল আমি আর মানুষ নেই, ভয়ের এক জীবন্ত মূর্তিতে পরিণত হয়েছি। আমার পা কাঁপছিল, কিন্তু আমি অ্যাক্সিলারেটর থেকে পা সরাইনি, বরং গতি আরো বাড়িয়ে দিলাম। মনে হচ্ছিল গাড়িটা যত জোরে চলবে আমি তত দ্রুত এই নরক থেকে মুক্তি পাবো। কিন্তু পেছনের সেই তাণ্ডব থামছিল না। মনে হচ্ছিল আমার গাড়ির ভেতরে এক অদৃশ্য যুদ্ধ চলছে। আমি বুঝতে পারছিলাম না লাশটা কি আসলেই জীবিত হয়ে উঠলো নাকি অন্য কিছু। এই অজানা রহস্য আমাকে পাগল করে দিচ্ছিল। কতক্ষণ এভাবে গাড়ি চালিয়েছি জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আমি অনন্তকাল ধরে নরকের ভেতর দিয়ে যাচ্ছি। সময়ের জ্ঞান আমি হারিয়ে ফেলেছিলাম। পেছনের সে ভয়ানক শব্দগুলো একসময় একটু কমে এলো, কিন্তু পুরোপুরি থামলো না। মাঝে মাঝে এই দু একটা ধপাস শব্দ বা আছড় কাটার শব্দ আমাকে মনে করিয়ে দিচ্ছিল যে বিপদ এখনো কাটেনি। আমি আল্লাহকে ডাকতে ডাকতে অবশেষে গন্তব্যের কাছাকাছি পৌঁছালাম। দূরের বাড়িঘর আর রাস্তার ল্যাম্পপোস্টের আলো দেখে আমার মনে একটু সাহসের সঞ্চার হলো।
কুয়াশার ঘনত্ব যেন লোকালয়ের কাছে এসে কিছুটা কমে গেল। আমি বুঝতে পারলাম আমি মানুষের লোকালয়ে ফিরে এসেছি। অবশেষে আমি ঠিকানায় পৌঁছালাম, গ্রামের ভেতরের রাস্তা, কিন্তু বাড়ির সামনে বাতি জ্বলছিল। গেটের সামনে লাশের আত্মীয় স্বজন অপেক্ষা করছিল। বেশ কয়েকজন মানুষ গেটের বাইরে দাঁড়িয়েছিল। আমি যখন গাড়িটা থামালাম তখন আমার শরীরে আর বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট ছিল না। স্টিয়ারিং হুইল থেকে হাত সরাতে আমার কষ্ট হচ্ছিল, আঙুলগুলো যেন জমে গিয়েছিল। তারা দৌড়ে এসে গাড়ির কাছে এলো। আমি কাজ নামালাম না, শুধু দরজাটা আনলক করলাম। তারা দ্রুত পেছনের দরজা খুললো। আমি ভয়ে ভয়ে ছিলাম যে তারা কি দেখবে। আমি ড্রাইভিং সিটে বসে রিয়ার ভিউ মিরর দিয়ে এক নজর তাকালাম। দেখলাম লাশটা আবার স্ট্রেচার থেকে নিচে পড়ে আছে, কাফনের কাপড় এলোমেলো। আত্মীয়রা হাই হাই করে উঠল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তারা আমাকে কিছু বলল না। তারা হয়তো ভেবেছে গ্রামের খারাপ রাস্তায় ঝাঁকুনির কারণে লাশ স্ট্রেচার থেকে পড়ে গেছে এবং কাফন এলোমেলো হয়ে গেছে। তারা লাশটা ধরাধরি করে নামিয়ে নিল। কেউ একজন বলল, রাস্তা খুব খারাপ ছিল, মনে হয় লাশ পড়ে গেছে। আমি কোনো প্রতিবাদ করলাম না, কোনো ব্যাখ্যা দিলাম না, আমার মুখ থেকে কোনো কথা ফুটল না। তারা আমার হাতে ভাড়ার টাকাটা গুঁজে দিল। একজন বয়স্ক লোক আমাকে বলল, বাবা তুমি খুব কষ্ট করেছো এই রাতে, ভেতরে এসো একটু পানি খাও। টাকাটা হাতে নেওয়ার পর আমার আর দাঁড়িয়ে থাকার বা কথা বলার ক্ষমতা ছিল না। এতক্ষণে মানসিক চাপ, ভয় আর ক্লান্তি আমাকে গ্রাস করে ফেলল। গাড়ি থেকে নামার চেষ্টা করতে আমার মাথা ঘুরে উঠল। চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে এলো। আমি তাদের সামনেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। সে যেটুকু মনে আছে, কয়েকজন লোক আমাকে ধরে ফেললো এবং চিৎকার চেঁচামেচি শুরু হলো। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি পরদিন সকাল হয়ে গেছে। জানালার ফাঁক দিয়ে রোদ আসছে। আমি তাদের বাড়ির একটা ঘরের বিছানায় শুয়ে আছি। আমার পাশে কয়েকজন বসে আছে। জানলাম আমি অজ্ঞান হয়ে যাওয়ার পর তারা আমাকে ধরাধরি করে ঘরে নিয়ে মাথায় পানি ঢেলেছে এবং সারা রাত সেবা করেছে। তারা ভেবেছিল অতিরিক্ত জার্নি, ঠান্ডা আর না খেয়ে থাকার কারণে আমি অসুস্থ হয়ে পড়েছি। তারা জানতো না আমি কি ভয়ানক অভিজ্ঞতার মধ্য দিয়ে এসেছি। আমার পকেটে থাকা ফোন থেকে তারা আমার বাড়ির লোকদের খবর দিয়েছিল, কিন্তু কোনো এক সমস্যার কারণে তাদের আসতে আসতে আরো একদিন লেগে যায়। ওই একটা দিন আমি ওই বাড়িতে কিভাবে কাটিয়েছি তা শুধু আমি জানি। দিনের আলোতেও আমার ভয় কাটছিল না। প্রতিটা মুহূর্ত আমার মনে হতো সেই ছায়ামূর্তি বা খারাপ জিনিসটা আমার আশপাশে ঘটছে। আমি বাথরুমে যেতেও ভয় পাচ্ছিলাম। ওই বাড়ির লোকেরা আমাকে যথেষ্ট সমাদর করেছে, কিন্তু আমি শুধু পালিয়ে বাঁচতে চাইছিলাম। পরে আমার পরিবারের লোকজন এসে আমাকে বাড়ি নিয়ে যায়। সুস্থ হতে আমার অনেকদিন সময় লেগেছিল। জ্বরে আমি প্রায় 2 সপ্তাহ বিছানায় পড়েছিলাম। ভুল বকতাম, ঘুমের মধ্যে চিৎকার করে উঠতাম, কিন্তু সেই রাতের ঘটনা আমি কাউকে খুলে বলতে পারিনি, এমনকি আমার পরিবারকেও না। লোকে হয়তো আমাকে পাগল ভাববে বা গাঁজাখড়ি গল্প মনে করবে। তবে সেই ঘটনার পর আমি একটা কঠিন সিদ্ধান্ত নিই, আমি আর কোনোদিন অ্যাম্বুলেন্স চালাবো না। সে রাতের বিভীষিক আমাকে এতটাই প্রভাবিত করেছিল যে স্টিয়ারিং হুইল ধরলেই আমার হাত কাঁপতো। কাউসার তার সেই প্রতিজ্ঞা রেখেছে, সেদিনের পর থেকে সে আর কখনো ড্রাইভিং সিটে বসেনি। তো এই যে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন সিএম হাসান ভাই, ওনার মামার নামটা আমরা বলছি, ওনার মামার নাম হচ্ছে কলিন্স। তো এই কলিন্স মামা কিন্তু মারাত্মক একটা ঘটনা প্রত্যক্ষ করেছিলেন। তো উনি যেভাবে বলেছেন সেটা হচ্ছে তখন সাল 2009-এর ফেব্রুয়ারি মাস। কলিন্স মামা তখন ইন্টারমিডিয়েটে পড়েন। সকালবেলা মামা ঘুমাচ্ছিলেন, তখন মামার আরেকজন বন্ধু উনি মামার বাসায় আসলেন। মামাকে ঘুম থেকে তুলে জানালেন যে রেল লাইনে একজন কাটা পড়ে মারা গেছে, চল তো দেখে আসি। ওনারা যখন ঘটনাস্থলে পৌঁছালেন তখন আসলে সকালবেলায় আর কি, সকাল তখন 9টার মতো বাজে। ঘটনার স্থান ছিল এই যে হালিম ভাইয়ের কথা বললাম, ওনার বাসার 100 মিটার আগে রেল লাইনের বাম পাশের দিকে খাদের পাশে একটা তাল গাছ ছিল, ওইটার বরাবর রেল লাইনের উপর পড়ে আছে ওই এলাকার একজন ব্যক্তি, তার নাম হচ্ছে টিটু। এটা কিন্তু ছদ্মনাম বলছি, এই টিটু নামটা, আসল নামটার সাথে যদিও বা মিল রয়েছে টিটু নামটা, তারপর আমরা বলছি না সঙ্গত কারণে। তার নিথর দেহ পড়ে আছে। দেহটা মোট 3টা টুকরো হয়েছে, মুখটা কিছুটা থেতলে গিয়েছে। উনি সম্ভবত রাত 1টা বা 1:30টার দিকে যে ট্রেনটা আসে ওই ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছেন। এলাকার কেউই লাশটা আনতে চাচ্ছিল না, সঙ্গত কারণেই আর কি। এক প্রকার বাধ্য হয়েই কলিন্স মামাকে এই দায়িত্বটা নিতে হয়। একটা চটের বস্তা সাথে নিয়ে কলিন্স মামা সহ আরও 3জন, মোট 4জন ওইখানে গিয়েছেন। তারপর লাশটা ওই বস্তার উপরে নিয়ে রেল লাইন থেকে নামার আগে এই যে কলিন্স মামা
এই যে যিনি মারা গেছেন টিটু ভাই, তার একটা কাটা হাত উপরের দিকে তুলে সবাইকে দেখান। এটা দেখে এলাকার লোকজন যে ওইখানে আসছিল তাদের বেশিরভাগ লোকই নাকি এমন ভয় পেয়েছিল, তারা ওখান থেকে দৌড়ে অনেকেই পালিয়ে গিয়েছিল। যাই হোক, এরপর লাশটার যাবতীয় কাজ শেষে বাওড়া কবরস্থানে দাফন করানো হয়। দাফনের একদিন পর ওই কবরস্থানে যিনি পাহারাদার উনি একটা খবর পাঠান। খবরটা ছিল এমন যে আপনাদের এলাকার যেই ব্যক্তিটার কবর আপনারা মাত্র একদিন আগে দিয়ে গেলেন, রাতের বেলায় ওই ব্যক্তির কবর থেকে ধোঁয়া বের হচ্ছে, এমনভাবে ধোঁয়া বের হচ্ছে মনে হচ্ছে কবরের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে। ওই পাহারাদার আরও বলেন যে মৃত ব্যক্তি মনে হয় খুব একটা ভালো লোক ছিল না, একটা কাজ করেন, ওনার জন্য একটা দোয়া অনুষ্ঠান করেন, কিছু মানুষকে খাইয়ে দেন, কিছু দান সাদাকা করে দেন। এদিকে এই মৃত ব্যক্তির পরিবারের অবস্থা ওরকম ভালো ছিল না, এই কারণে এলাকার সবাই মিলে টাকা তুলে একটা দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়, ওনার আত্মার মাগফিরাত কামনা করা হয়, মিলাদে বা এই দোয়া অনুষ্ঠানে কিছু তাবারকের ব্যবস্থাও রাখা হয়। আর এই যেই আয়োজনটা, এই আয়োজনের জন্য যে সমস্ত কেনাকাটাগুলোর কাজ ছিল, এটার দায়িত্ব দেওয়া হয় এই কলিন্স মামা আর ওনার বন্ধুদেরকে। তো দোয়া অনুষ্ঠানের পর কবরস্থানের সমস্যার সমাধান আল্লাহর রহমতে হয়ে যায় আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা শুরু হয়ে গেল এই কলিন্স মামার এক বন্ধু, তার নাম হচ্ছে বশির, এই বশির মামার সাথে। একদিন রাতে ওনার বাসার দরজা জানালা মনে হচ্ছিল কেউ এসে জোরে জোরে আঘাত করে শব্দ করছে। কিছুটা সময় পর আবার সব ঠান্ডা হয়, আবার কিছুটা সময় পর আবার শুরু হয়ে যায়, আর বাসার চালের উপর মনে হচ্ছে কেউ ঢিল মারছে। এমত অবস্থায় এই বশির মামার যিনি বাবা, উনি বাসাটা দোয়া পরে বন্ধ করে দেন। তখন আর কোনো সমস্যা হচ্ছিল না। তো ওই দিন রাতেই বশির মামা একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন যে এই যে টিটু ভাই যিনি মারা গিয়েছিলেন আর কি, যার দোয়া অনুষ্ঠান করা হলো, সে দাঁড়িয়ে আছে তার সামনে, আর তার সাথে দীর্ঘ দেহের কালো চাদর পরা একটা লোক। লোকটার মুখ দেখে বোঝা যাচ্ছে না, মুখটা ঢাকা ছিল। তো এই বশির মামাকে কিন্তু ওই টিটু ভাই বলছিল যে বশির, তুই আমার একটা জিনিস নিয়ে গেছিস, এই অপরাধের কারণে তোকে আমার কাছে নিয়ে আসবো, আমার এখানে ভালো লাগছে না রে, তুই আয়, তোকে নিয়ে যাব। তো স্বপ্নের মধ্যে এই জিনিসটা যখন এই বশির মামা শুনেছেন, উনি তো কান্না করছেন যে না আমি যাব না, আমি তোর সাথে যাব না রে। তো ওনার কিন্তু ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখেন পুরো শরীর ঘেমে একদম একাকার হয়ে গেছে। তো ওই রাতে আর কোনো সমস্যা হয় নাই। পরদিন বিকেলবেলা উনি ঢাকার একটা মেসে ফিরে যাবেন, যেখানে থেকে উনি লেখাপড়া করতেন আর কি। ওই একই মেসেই থাকেন কলিন্স মামা আর গোপালপুরের একজন, তারা তিনজন একসাথেই যাবেন আর কি। বশির মামা যদিও বা যেতে চাননি, তারপর তিনি আবার রাজি হয়ে যান যাওয়ার জন্য। রাতের বেলা ওই মেসের বাসায় ফিরে একটু পরে ঘুমাতে যান সবাই। বশির মামার ব্যাপারটা কিন্তু কলিন্স মামা জানতেন, এই জন্য এই বশির মামাকে মাঝখানে রেখে দুজন দুই পাশে শুয়ে পড়েন, লাইটটাও জ্বালিয়ে রাখা হয়। রাতে ঘটে এক ভয়ানক ঘটনা। বশির মামা স্বপ্নে দেখেন, স্বপ্নের ভিতর আবারও ওই টিটু ভাই আসছেন, আর সাথে ওই লোকটা চাদর মোড়ানো আর কি, সেই লোকটা। টিটু ভাই ওই লোকটাকে বলছে, এই বশিরকে ধরে নিয়ে চল। এই বলেই নাকি তারা বশির ভাইকে চেপে ধরে আর তাকে তুলে নিয়ে যাচ্ছে। স্বপ্নের মধ্যে বশির মামা তো চিল্লি করতেছেন যে না আমি যাব না, আমি যাব না। এদিকে হয়েছে কি, এই যে পাশে শুয়ে থাকা কলিন্স মামা আর আরেকজন মামা যিনি আবার আরেক পাশে শুয়েছিলেন, মাঝখানে তো বশির মামা। তো কলিন্স মামা ঘুম থেকে উঠে দেখেন একটা ভয়ঙ্কর দৃশ্য। বিছানা থেকে প্রায় 3 থেকে 4 হাত শূন্যে উঠে গেছে এই বশির মামার দেহ, আর উনি গোংরাচ্ছেন। এই দৃশ্য দেখে কলিন্স মামা নিজেও ভয় পেয়ে যান। তখন উনি পাশে শুয়ে থাকা আরেকজনকে ডাক দেন, উনিও উঠে একই দৃশ্য দেখেন, তিনিও ভয় পেয়ে যান। ওনারা দেখেন যে শূন্যে ভেসে ভেসে ওনার দেহটা বাইরে চলে যাওয়ার উপক্রম হচ্ছে। তখন ওনারা দুজন মিলে যখনই বশির মামার বডিটা ধরেছেন, সাথে সাথে বডিটা নিচে পড়ে যায়। তবে ওনারা ধরে ফেলেন, তা না হলে 5-6 ফুট প্রায় উচ্চতায় উঠেই গিয়েছিল। আস্তে আস্তে করে নিচে পড়লে আরও মারাত্মক ক্ষয়ক্ষতি হতে পারত, তবে আল্লাহর রহমতে তেমন কিছু হয়নি। এদিকে এই ঘটনা ঘটে গেল, নিশ্চয়ই সাংঘাতিক একটা ব্যাপার হয়েছে, তা না হলে তো ওনার সাথে এরকম ঘটনা ঘটার কথা না। বশির মামা তখন সেন্সে চলে আসছেন অলরেডি, এই যে পড়ে গেছেন নিচে, এরপর তো ওনার ঘুম ভেঙে গেছে। উনি বলেন ঘুমের মধ্যে এই ঘটনা ঘটেছে, আমাকে এরকম বলে যে তুই একটা জিনিস নিয়ে গেছিস আমার। তখন কলিন্স মামা বলছে আচ্ছা বল তো তুই কী নিয়েছিস?
তার সাথে কি কোনো লেনদেন ছিল, তার কোনো জিনিস কি তোর কাছে আছে? তখন বশির মামা বলেন, না, আমার সাথে তো তার কোনো লেনদেন ছিল না, এমনি চেনা পরিচিত ছিল, সে কোনো জিনিসও আমার কাছে দিয়ে রাখে না, এমন কিছু মনে পড়ে না। তবে হ্যাঁ, একটা ঘটনা মনে পড়ে, তা হচ্ছে এই টিটু মামার মিলাদ মাহফিলের দায়িত্ব তো ওনাদের কয়েকজনের উপর ছিল। সব কেনাকাটা শেষ করে নাকি ওনার পকেটে 3 টাকা অবশিষ্ট ছিল, মাত্র 3 টাকা। এই 3 টাকা দিয়ে নাকি উনি বিস্কুট কিনে খেয়েছেন। এইটা শোনার পর কলিন্স মামা বলে, সর্বনাশ, 3 টাকার জন্য তো এখন একটা বিশাল বিপদ নেমে আসছে। তুই তাড়াতাড়ি একটা কাজ কর, আগামীকাল এলাকায় যা, এলাকায় গিয়ে এই টিটু ভাইয়ের পরিবারকে কিছু টাকা দিয়ে দে, 3 টাকা তো দিবি, আরও কিছু টাকা দিয়ে দে, আরও কিছু দান সাদাকা করে দে। পরদিন সকালবেলা কিন্তু বশির মামা সেটাই করেছিলেন। তবে এই জিনিসটা করার পর থেকে ওনার সাথে আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। প্রিয় লিসেনার্স, 90-এর দশক থেকে চলমান এই মৃত্যুর মিছিল এখনও কিন্তু চলমান রয়েছে। অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের ঘটনার সাক্ষী হয়ে ওই এলাকায় রয়েছেন আর কি। আশেপাশের 5-6 গ্রামের লোকজন অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়েছেন। 5-6 গ্রামের লোকজন ওই জায়গা দিয়ে আসা যাওয়া করে। রেলগাড়ির সাথে ধাক্কা লেগে বা কাটা পড়ে এই ধরনের দুর্ঘটনা কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় হয়। কিছু আছে নিছক দুর্ঘটনা, সবগুলো যে দুর্ঘটনা তা কিন্তু না। 2011 সালে নাকি একজন হুজুরকে আনা হয়েছিল এই সমস্যা সমাধানের জন্য। হুজুর ওই এলাকায় এসে ঘটনার স্থান সহ আশেপাশের এলাকা ঘুরে দেখেন এবং বলেন, আমি তো কিছু বুঝতে পারতেছি না, আমি বাড়িতে যাই, 2টা দিন পরে দেখি কোনো তথ্য নিয়ে আপনাদেরকে জানাতে পারি কিনা। হুজুর পরবর্তীতে খবর পাঠিয়েছিলেন, তা হচ্ছে এই রেল লাইনের আশেপাশে ভয়ানক কিছু জিন ঘুরে বেড়ায়। এই জিনগুলো ভুলো প্রকৃতির জিন, যাদেরকে আমরা ভুলো বলি, পথ ভুলিয়ে এমনভাবে কোনো একটা জায়গায় নিয়ে যায়, ওই জায়গায় গেলেই রেল লাইনে মানুষ কাটা পড়বে। বিশেষ করে যখন রেলগাড়ি আসতে থাকে তখন এই কাজগুলো করে। আর যখন ওখানে রেল লাইনে মানুষ কাটা পড়ে যায়, মারা যায়, লাশের শরীরে কিছু কিছু অংশই শুধু ওরা খায়, আর ওই স্থানে ওরা কালো জাদুর চর্চা করে। আর এগুলো অনেক শক্তিশালী, এদেরকে এখান থেকে তাড়ানো খুবই দুরূহ ব্যাপার। তবে ওই হুজুর নাকি পরবর্তীতে এসে এতটুকুই করেছিলেন, এই সমস্যা যেন কমে যায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ কমে গিয়েছে। তবে প্রতি বছর কয়েকজন লোক ট্রেনে কাটা পড়ে ওখানে মারা যায়। যেখানে অল্প কিছুদিন পরপরই মারা যেত, এখন সেটা বছরে কয়েকজন মারা যায়। সর্বশেষ 2025 সালেও 2 জন মানুষ ট্রেনে কাটা পড়ে মারা গেছে, এমনটাই জানিয়েছেন সিয়াম হাসান ভাই। প্রিয় লিসেনার্স, শুনলেন ঘটনাটি। এই ঘটনাটির মধ্যে কিন্তু বেশ কিছু শিক্ষণীয় ব্যাপারও রয়েছে। তা হচ্ছে কিছু কিছু খরচ যেগুলো আমরা করি অন্যের হয়ে, যেই খরচগুলো হয়, বেঁচে থাকা টাকাগুলো যত ছোট টাকাই হোক, এই টাকাগুলো ফেরত দিয়ে দিতে হবে। তা না হলে কিন্তু বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে আমাদের জীবনে। আপনাদের আশেপাশে কি এমন কোনো রেল লাইনের জায়গা রয়েছে বা রেলগেট রয়েছে? আমি বলতে পারি আমার বাসার কাছাকাছি কিন্তু একটা জায়গা রয়েছে। সেই জায়গার ভিডিও কিন্তু আমি বিভিন্ন সময় আপনাদেরকে দেখেছি। তা হচ্ছে লোকো শেড। এই লোকো শেডে অনেকগুলো এই মৃত্যুর ঘটনা ঘটেছে। আমার নিজের চোখে দেখা একটা ঘটনাও কিন্তু আছে। এটা রমজান মাসে হয়েছিল। একজন লোক সকালবেলা রেল লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা যান। আমার যতদূর মনে পড়ে, এটা তো অনেক আগের ঘটনা, সম্ভবত ওনার নাম ছিল আব্দুল গনি। ওনার বাসাটা ছিল দাঁতশি গ্রামে। আমার যতদূর মনে পড়ে, অনেক আগের ঘটনা তো, এখন থেকে আরও প্রায় 25 বছর আগের ঘটনা। আমার মনে পড়ে যে যখন আমি ওখানে গিয়েছিলাম, আমি হেঁটে যাওয়ার সময় দেখি যে কী ব্যাপার, পায়ের কাছে এটা কি। তখন যেটা দেখি, এটা দেখে আমি মারাত্মক চমকে যাই। আমার ওই অল্প বয়সে, তখন আমার বয়স ছিল খুবই অল্প আর কি, তখন আমি ওই যে দৃশ্যটা দেখি এখনও আমার চোখের উপর ভাসে। সেটা হচ্ছে, আমি দেখেছিলাম গোড়ালি থেকে কাটা পড়া একটা পা, গোড়ালির নিচের অংশ একপাশে পড়ে আছে। ওই লোকটা কিন্তু ওরকম উঁচু লম্বা ছিলেন না, ওনার উচ্চতা ছিল বড়জোর 5 ফুট, একদম চিকন দেহের একজন মানুষ। তো ওনার এই একটা পা কেটে পড়েছিল, আরও বেশ কিছু অংশ আশেপাশে পড়েছিল।
তো আমার ওই দৃশ্যটা দেখার পর খুব ভয় লেগেছিল। মাঝে মাঝে স্বপ্নের মধ্যে এই জিনিসটা আমি দেখে ভয় পেতাম। আসলে এই ধরনের লাশগুলো দেখাটা উচিত নয় সবার জন্য, যারা এটা আসলে সহ্য করতে পারে না। এনারা দেখলে ভয় পাবেন, এটাই স্বাভাবিক। আর বাচ্চাদের তো অবশ্যই দেখা উচিত না। বাচ্চাদেরকে এই জায়গাগুলো থেকে দূরে সরিয়ে রাখা উচিত। তাদের মনোজগতে এটার একটা বিশাল প্রভাব পড়ে। প্রিয় লিসেনার্স, ঘটনাটা এই পর্যন্তই ছিল। ধন্যবাদ জানাচ্ছি সিয়াম হাসান ভাইকে। আপনার ঘটনা ঘটে 2010 সালের ফেব্রুয়ারি মাসে। ঘটনার দিন ড্রাইভার মহিউদ্দিনের ফোন আসে। একজন তাকে বলে ঢাকা মেডিকেল থেকে একটা লাশ যাবে কুষ্টিয়ার পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের একটা গ্রামে। ড্রাইভার চলে গেলেন মেডিকেলের ভিতরে। তারপর লাশের আত্মীয় স্বজনের সাথে ভাড়া মিটিয়ে দাঁড়িয়ে থাকলো লাশের অপেক্ষাতে। মেডিকেল থেকে ছাড়পত্র দিয়ে গাড়িতে লাশ তুলতে তুলতে রাত বেজে গেল 10টা। ড্রাইভার বলে লাশের সাথে কেউ যাবে না। উত্তরে লাশের আত্মীয় বলে লাশের সাথে কেউ যাবে না। আসলে তারা দূর সম্পর্কের আত্মীয় ছিল। ড্রাইভারের এত সাত পাঁচ না ভেবে লাশের বাড়ির নাম্বার নিয়ে গাড়িতে উঠে বসলো হেল্পারকে নিয়ে। কোনো সমস্যা ছাড়া বঙ্গবন্ধু সেতু পার করে যখন তারা সিরাজগঞ্জ বনপাড়া রাস্তাতে প্রবেশ করলো, তখন থেকে সমস্যা শুরু। ড্রাইভার এগুলো আমলে নেন না, কারণ লাশের গাড়িতে হরহামেশা এমন হয়ে থাকে। রাস্তা প্রায় গাড়ি শূন্য, দু একটা ট্রাক আর নাইট কোচগুলো ছাড়া তেমন কোনো গাড়ি নেই। হঠাৎ ড্রাইভারের মনে হলো গাড়ি খুব ভারী হয়ে গেছে। গাড়ি 20 থেকে 90 কিলোমিটার স্পিডে চলছে, কিন্তু মনে হচ্ছে যে 20 থেকে 30 গতিতে যাচ্ছে। হঠাৎ ড্রাইভার তার লুকিং গ্লাসের দিকে তাকালে দেখতে পারেন বড় একটা শূকর, সামনের দুটো দাঁত অনেক বড় আর চোখ দুটো রক্ত লাল। এই শূকরটার মুখ দিয়ে লালা পড়ছে। এটা সবচেয়ে আশ্চর্য ব্যাপার। শূকরটি গাড়ির সাথে সাথে দৌড়াচ্ছে এবং এক সময় শূকরটি গাড়িটা ক্রস করে সামনে গেল এবং 1 সেকেন্ডের মধ্যে মিলিয়ে গেল। ড্রাইভার এগুলোকে চোখের ভুল মনে করতে পারছিল না, কারণ সবটা তার সামনাসামনি হচ্ছিল। তিনি হেল্পারকে ডাকলেন। হেল্পার ততক্ষণ গভীর ঘুমে মগ্ন। হেল্পার উঠল আর ড্রাইভারের চাওয়াতে একটা পান বানিয়ে দিল ড্রাইভারকে। এখন গাড়ির গতি মোটামুটি স্বাভাবিক হয়েছে, পুরোটা না। হঠাৎ গাড়ি গোগো শব্দ করছে এবং শব্দটা এতটা তীব্র ছিল যে কান ফেটে যাবার অবস্থা। ড্রাইভার একটা সাইড করে গাড়িটা দাঁড় করালেন। হেল্পার নেমে মোটামুটি সব চেক করলেন, সব ঠিক ছিল। কিন্তু হেল্পার খেয়াল করলেন যে গাড়ি থেকে রক্ত টপ টপ করে রাস্তাতে পড়ছে। হেল্পার চাবি দিয়ে পিছন ডোর খুলে দেখলো, কিন্তু লাশের বক্স থেকে কোনো রক্ত পড়ছে না। তাহলে ঘটনাটা কি? হেল্পার সামনে চলে আসলো এবং ড্রাইভারকে বলে, ও কিছু না, তুই এখন আর ঘুমাস নে। ড্রাইভার গাড়ি চালু শুরু করলো। সমস্যা ছাড়া গাড়ি চলতে আরম্ভ করলো এবং এখন আর কোনো গোগো শব্দ নেই। মিনিট 10 পর হেল্পার বলে উঠল, ওস্তাদ, লাশ তো গাড়িতে নাই, পিছনের দরজা খোলা। ড্রাইভার সাথে সাথে গাড়ি ব্রেক করে কেবিনের ভিতরে তাকাতে দেখে লাশের বক্স নাই। সাথে সাথে ড্রাইভার এবং হেল্পার নেমে পড়ল। পিছনের ডোরটা খোলা, কিন্তু ডোর খোলার কোনো সম্ভাবনা নেই। তার থেকে বড় কথা, লাশ যদি পড়ে যেত তাহলে তো শব্দ হতো। দুজন এবার লাশ খুঁজতে থাকে। আপনারা সবাই জানেন সিরাজগঞ্জ বনপাড়া হাইওয়েতে রাস্তার দুপাশে চলন বিল। তো তারা কি করে? দুজনের একজন রাস্তার এপাশে আর অন্যজন রাস্তার অন্য পাশে নেমে পড়ল। তখন জমি শুকনো ছিল। দুজন ঘাবড়ে গেছিল, যেহেতু লাশের ব্যাপার, ঠিকঠাক না পৌঁছে দিতে পারলে বড় বিপদ হবে। দুজন মিনিমাম 20 মিনিটের মতো এদিকে ওদিকে খোঁজাখুঁজি শুরু করে। হেল্পার আগে আসছিল গাড়ির কাছে। এসে যে দৃশ্য দেখে তা দেখে ভয়ে ওস্তাদ বলে চিল্লাতে থাকে। ড্রাইভার এসে বলে, কি রে, কি হয়েছে? লাশ পাইছিস? হেল্পার হন্তদন্ত হয়ে বলে, ওস্তাদ, লাশ গাড়িতেই আছে। ড্রাইভার এসে দেখে একই অবস্থা। এ কি করে সম্ভব? দুজনের তো চোখের ভুল হতে পারে না। তারা খেয়াল করে বক্সের উপরের ঢাকনাটা খোলা, যদিও তা পেরেক দিয়ে আটকানো ছিল। তারা বক্সের ভিতরে লাইট মারলো, না, লাশ তো ঠিক আছে। গাড়িতে থাকা হাতুড়ি দিয়ে আবার পেরেক মেরে গাড়ির ভিতরে দোয়া দরুদের অডিও চালু করে তারা আল্লাহর নাম নিতে নিতে চলতে থাকে। হেল্পার প্রচন্ড ভয় পাচ্ছিল আর বারবার পিছনে তাকাচ্ছিল। একবার বলে, ওস্তাদ, লাশ বসে আছে। একবার বলে, ওস্তাদ, লাশ নিচে পড়ে আছে। আবার বলে, ওস্তাদ, বক্সটি নাই। কিন্তু ড্রাইভার বুঝতে পারে এগুলো সবই মায়াজাল। ভয় পেলে চলবে না আর। যাই হোক, লাশ তার বাড়িতে পৌঁছে দিতেই হবে।
তাই ড্রাইভার হেল্পারকে পিছনে তাকাতে মানা করে দেন আর একটা কাপড় দেন যাতে পিছনে দেখার গ্লাসটা ঢেকে দিতে পারে। এভাবে তারা 4টার দিকে বাবুপাড়ার রাস্তাতে প্রবেশ করলেন। তখন ফোন বের করে লাশের বাড়ির ফোন নাম্বারে ফোন করলেন, কিন্তু ফোন কেটে কেটে যাচ্ছিল। তারা তো আর বাড়ি চেনে না। একটু খেয়াল করলে দেখেন একটু দূরে একটা গাছের নিচে একজন লোক দাঁড়ানো, একটা লাল লাইটের নিচে। ড্রাইভার ভাবছেন হয়তো নামাজে যাবেন, যেহেতু ভোর হয়ে যাচ্ছে। তো ড্রাইভার গাড়ি নিয়ে ওনার কাছে গেলেন, গাড়ি থামিয়ে সালাম দিলেন। লোকটাও সালাম নিলেন। ড্রাইভার দেখলেন লোকটার বয়স আনুমানিক 60 থেকে 65 বছরের, মুখে কাঁচা পাকা দাড়ি আছে। লোকটি সালামের উত্তর নিলেন। ড্রাইভার লাশের ঠিকানা বললে লোকটি বললেন, এখান থেকে 20 মিনিট সোজা গাড়ি চালালে একটা ওয়ার্কশপ পাবেন। সেই ওয়ার্কশপের পিছনের বাড়িটাই হলো লাশের বাড়ি। লোকটি ড্রাইভারকে আরও বলেন, বাবা যাই হোক গাড়ি থামাবা না। লোকটি এসব কথা বলার সময় লোকটির চোখ দিয়ে পানি বের হচ্ছিল। ড্রাইভার কিছু না বলে আবার গাড়ি চালাতে লাগলেন। মনে করেছিল হয়তো পরিচিত ছিল লাশের। একটু গিয়ে যখন পিছনে তাকালেন, ড্রাইভার দেখলো লোকটি আর নেই। এত অল্প সময় কই যাবে ড্রাইভার বুঝলেন এসব কিছু অস্বাভাবিক ব্যাপার। এবার তারা যে পথ ধরলেন, এ পথের দুদিকে বড় বড় গাছ আর মাটির রাস্তা। ড্রাইভার দেখলো একটু সাইডে দুজন ইয়াং বয়সের লোক মারামারি করছে, কিন্তু কোনো কথা বলছে না। ড্রাইভার বারবার নিজের মনকে বুঝালো এগুলো সব মায়াজাল, গাড়ি থামানো যাবে না। আবার একটু পর দেখে গাছ থেকে ডাল ভেঙে পড়ছে, কিন্তু গাড়িতে পড়ছে না। এমন নানা অদ্ভুত কাজ হচ্ছে তাদের সামনে। এই অদ্ভুত কাজকর্ম দেখে হেল্পার তো ভয়ে জমে গিয়েছে। এমন এক সময় ফজরের আজান দিয়ে দিলে তখন সব স্বাভাবিক হয়ে যায়। একটু পর তারা লাশ নিয়ে ঠিকানা মতো পৌঁছে গেল। লাশ গাড়ি থেকে নামানো হলো। ড্রাইভার আর হেল্পার চোখে মুখে পানি দিল। হেল্পার কি মনে করে লাশের কাছে গেল। লাশের মুখ দেখে হেল্পার আটকে উঠলো এক রকমের। ড্রাইভারকে এসে বলে, ওস্তাদ এটি তো তার লাশ যাকে একটু আগে ওই বাড়ির ঠিকানা জিজ্ঞেস করে আসলাম। ড্রাইভার গিয়েও দেখে একই অবস্থা। ড্রাইভার নিজেও ভয় পেয়ে যায়। ড্রাইভার একজন মুরব্বী লোককে ডাকলেন, যিনি লাশের ভাই হন। ওনাকে রাস্তাতে ঘটা সব ঘটনা বললে উনি বলেন, আমার ভাই একজন কবিরাজ ছিলেন। উনি প্যারানর্মাল বিষয় নিয়ে কাজ করতেন। উনি যেদিন অসুস্থ হন সেদিনও একটা এক্সোসিজম করতে গিয়ে এমন অসুস্থ হয়ে যান। উনি জ্ঞান হারানোর আগে একটা কথা বলে যান যে সবাই একটু সাবধানে থাকে যেন। ওই দিন রাতে ভাইকে ঢাকাতে পাঠানো হয়। অ্যাম্বুলেন্স যাওয়ার সময় নানা অলৌকিক ঘটনা ঘটছিল আর বাড়িতে চলছিল তাণ্ডব। স্বপ্নে আমি দেখি একটা আলখাল্লা পরা লোক আমাকে বলছে, তোর ভাইকে তোরা আর পাবি না। হাসপাতালে নেওয়ার 10 দিন পর ভাই মারা গেল। তাছাড়াও লাশ গোসল না করিয়ে গাড়িতে তোলা হয়েছিল, যার জন্য এমন সমস্যা হয়েছে। ড্রাইভার ভাড়ার টাকা নিয়ে চলে আসে। ওখান থেকে আসার পর ড্রাইভার আর হেল্পার টানা জ্বরে ভোগেন, তারপর সুস্থ হয়ে যান। কিন্তু ড্রাইভার একটা স্বপ্ন দেখে নিয়মিত। তার স্বপ্নটা হলো যে একটা আলখাল্লা পরা লম্বা মানুষ কবর থেকে ওই যে পৌঁছে দেওয়া লাশটিকে তুলছে আর ক্রমান্বয়ে আছাড় দিচ্ছে। এমন অনেকবার করার পর আবার লাশটি কবরে রেখে মাটি দিয়ে দিচ্ছে। এমন রোজ যখন দেখছিল তখন ওই লাশের বাড়ি ফোন দিয়ে বললে লাশের বাড়ির লোক একজন হুজুরের সাথে কথা বলেন। হুজুর বলেন উনি যেহেতু ব্ল্যাক ম্যাজিক করতো তাই হয়তো এমন সমস্যা হচ্ছে। হয়তো কোনো পিশাচ তার সাথে এমন করছে, যাকে আগে উনি কিছু না কিছু ভাবে বিরক্ত করেছিলেন। হুজুরের পরামর্শে বাড়িতে একটা মিলাদ দেন। এরপর আর এমন স্বপ্ন ড্রাইভার দেখেনি। এই ছিল ঘটনা। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। এই ঘটনাটি লিখেছেন ডালিয়া। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমার নাম সিয়াম। আমি অনার্স 2য় বর্ষে পড়ি। আমি মধ্যবিত্ত ঘরের একজন ছেলে। আমার বাসা থেকে কলেজ অনেক দূরে। প্রতিদিন অনেক ভাড়া দিয়ে আসা সম্ভব হচ্ছিল না আমার। তাই ঠিক করলাম কলেজের ওই দিকে একটা বাসা ভাড়া নেই। বাড়িতে আমি একাই থাকতাম। মধ্যবিত্ত হওয়ায় 3 থেকে 4টা টিউশনি করাই। আজ 4 দিন ধরে প্রচুর বৃষ্টি নামছে। রাস্তাঘাটে অনেক পানি উঠেছে। 4 দিন পড়াতে যাইতে পারিনি। আজ না গেলে আমার বেতন কেটে রাখবে, তাই বের হই পড়াতে। 3টা বাড়ি কাছেই ছিল। ওদের পড়ানো শেষ করে 4 নম্বর বাড়িতে আর যেতে ইচ্ছে করছিল না। তারপরও গেলাম। পড়ানো শেষ হলে রাত 8টা বাজে। বাইরে দেখলাম বৃষ্টি তেমন নেই। এদিকে গাড়িও পাচ্ছিলাম না।
তাই ভাবলাম আন্টি বলছিল ওনাদের বাসার পিছন দিয়েও নাকি শর্টকাট যাওয়া যায়, তাই আমি ওইখান দিয়ে যাচ্ছিলাম। রাস্তাটা কেমন অলিগলি ছিল। তারপর এক খোলা আকাশের নিচ দিয়ে আমি একা হেঁটে যাচ্ছি। বৃষ্টি পড়ছে বলে ফোনটা বের করিনি। চারপাশে অনেক অন্ধকার। হঠাৎ জোরে বৃষ্টি আসায় আমি কোন দিকে যাব ভেবে পাচ্ছিলাম না। দেখলাম সামনে একটা ছাউনি, আর ছাউনির নিচে শুধু কাঠ রাখা ছিল। আমি দৌড়ে সেখানে উঠে পড়ি। জোরে বৃষ্টিও শুরু হয়েছে। হঠাৎ বিদ্যুৎ চমকাতেই চারপাশ আলোয় ভরে যায়। আমি খেয়াল করি আমি কোনো শ্মশান ঘাটে দাঁড়িয়ে আছি। আমি তাড়াহুড়ো করে নামতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাই। ওঠার সময় মনে হলো কে যেন সামনে দাঁড়িয়েছিল। আমি উঠে দাঁড়িয়ে দৌড় দিতে যাব, ঠিক তখনই কেউ আমার হাত ধরে পেছনে তাকাতেই দেখি কোনো কালো অবয়ব, তার চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছে। এমনটা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা আমার। আমি ঝাড়ি দিয়ে হাতটা সরিয়ে অনেক জোরে এক দৌড় দেই। সামনে একটা গাড়ি পাই, ওই গাড়িতে উঠে পড়ি। বাসায় যাওয়ার পর ভয়ে আমার অনেক জ্বর আসে। রাতে ঘুমাচ্ছিলাম, পায়ে কোনো গরম হাত পড়ায় আমার ঘুম ভেঙে ওঠে। আমি দেখি সেই কালো অবয়বটা আমার দিকে এগিয়ে আসে। আমি দৌড়াতে দৌড়াতে দেখি আমি সেই শ্মশান ঘাটে চলে এসেছি। শ্মশান ঘাটে কাউকে পোড়ানো হচ্ছে, তার চারপাশ দিয়ে ঘেরা সে কালো অবয়বগুলো। একটা কালো অবয়বটা আমার দিকে এগিয়ে আসে, হঠাৎ করে আমার হাতটা ধরে টানতে থাকে। আমি জোরে চিৎকার দেই আর ঘুম ভেঙে যায়। আমি বিছানায় বসে ভাবতে থাকি এগুলো কি সত্যি নাকি স্বপ্ন। আজকেও অনেক বৃষ্টি, তাই আর পড়াতে যাই নাই। সারাদিন পড়াশোনা করেই কাটালাম। রাতে ঘুমিয়ে পড়লাম। রুমে কোনো কিছু পড়ে যাওয়ার শব্দে ঘুম ভাঙে। আমি রাতে রুমের লাইট জ্বালিয়েই ঘুমাই। আমি চোখ বন্ধ করা অবস্থায় উঠে বসি। তাকিয়ে দেখি আমার বিছানার চারপাশে কালো অবয়বগুলো দাঁড়িয়ে আছে। হঠাৎ আমি শূন্য ভাসতে থাকি। অবয়বগুলো ভাসছে, ভয়ে আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। অবয়বগুলো আমার গলা চেপে ধরে। আমি ছটফট করছি। ঠিক সেই সময় ফজরের আজান দেয়। কালো অবয়বগুলো অদৃশ্য হয়ে যায় আর আমি নিচে পড়ে যাই। অনেক ব্যথা পেয়েছি। অজু করে 2 রাকাত নফল নামাজ পড়েই হুজুরের কাছে যাই। সে সব শুনে আমাকে একটা তাবিজ দেয়। আবার বাসায় এসে পানিতে সূরা পড়ে বাসার চারপাশে ছিটিয়ে দেই। হুজুর সেই শ্মশান ঘাটেও গিয়েছিল। আমি তার কাছে জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে হুজুর। সে বলল কিছু কথা রহস্যই থাক, আর তুমি ওই রাস্তা দিয়ে কখনো যেও না, তারপর সব ঠিক হয়ে যায়। তারপর আমি কখনো এই রাস্তা দিয়ে যাতায়াত করিনি, কিন্তু মাঝে মাঝেই শুনতে পাওয়া যায় শ্মশান ঘাটের পাশ দিয়ে রাতে কেউ যেতে লাগলে অদ্ভুত সব ঘটনার শিকার হয়। যদিও ওই অঞ্চলের মানুষ এখন আর কেউ বিপদে পড়া ছাড়া শ্মশান ঘাটের রাস্তা দিয়ে যাতায়াত করেন না। গ্রামের লোকদের ধারণা শ্মশান ঘাট অনেক পুরনো হয়, এমন ভৌতিক সমস্যাগুলো বলে ধারণা করা হয়। আর বিগত কয়েক বছরে ওই শ্মশান ঘাটে কাউকে পোড়ানো হয়নি। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি একজন ভূত এফএমের মডারেটর। আমি রাকিব আল হাসান বলছি মাদারীপুর থেকে। আজকে যে ঘটনাটা শেয়ার করব, আমাদের মাদারীপুরের ভাই রফিক, তিনি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। তার এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন, আমি সেটা শেয়ার করব। আর রাসেল ভাই, সবচেয়ে বড় কথা হচ্ছে যারা অ্যাম্বুলেন্স ড্রাইভিং করে, উনি যেভাবে বলেছিলেন আমাকে যে তাদের সঙ্গে আসলে এরকম লাশ নিয়ে যাওয়া আসা তাদের নিত্য দিনের একটা সাথী হয়ে গেছে। তাই তাদের ভয় ডর কিছুই তাদের লাগে না। এবং বলেছেন যে আমরা ভাই লাশ এবং আত্মা, মানুষের এরকম আত্মহত্যার লাশ, অলৌকিক ভয়াবহ এই লাশবাহী অ্যাম্বুলেন্স এবং এই লাশগুলোর সঙ্গে আমরা অতপ্রতভাবে জড়িত আছি। তাই আমাদের কাছে এই আত্মা যদি সামনে এসেও দাঁড়ায়, তারপরেও আমাদের কাছে তেমন ভয় লাগে না। কিন্তু আমি আজকে যে ঘটনাটা রাকিব তোমাকে শেয়ার করতেছি, এই ঘটনাটা আসলে এই মানে আমার সব কিছুকে, আমার জীবনের সকল অভিজ্ঞতাকে হার মানায়। তো আমি তারপর আমাকে রাসেল ভাই এই ঘটনাগুলো তিনি শেয়ার করেন। তিনি বলেন যে সেই নির্জন সড়ক, আর তিনি বলেছেন, আসলে আমি রফিক নামটা তার ছদ্মনাম বলেছি, কেননা এই ঘটনাটা যদি কোনোভাবে তার ব্যাপারে জানতে পারে, এখনো পুলিশি কেস হতে পারে তার নামে। তাই উনি বলছেন যে রাকিব, ঘটনাটা খুব সাবধানে বলিও, আমার নামটা যেন কোনোভাবে না আসে। রাসেল ভাই, এই ঘটনাটা ছিল একটা নির্জন সড়ক দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছিল সেই তার লাশবাহী অ্যাম্বুলেন্স, আর সেই অ্যাম্বুলেন্সের সঙ্গেই ঘটে যায় তার এই মর্মান্তিক ঘটনাটি। গাড়ির ছাদে লাল নীল জরুরি বাতি ঘুরছে,
কিন্তু সাইরেন বন্ধ, কারণ এই যাত্রায় তাড়াহুড়োর কিছু নেই। পিছনের ফ্রিজিং কেবিনে রাখা আছে একটি মরদেহ, যা ভোরের আগে মাদারীপুরে পৌঁছে দিতে হবে। স্টিয়ারিংয়ে বসে আছেন সেই ছদ্মনাম বললাম রফিক। বয়স প্রায় 40, প্রায় 12 বছর ধরে রাতের বেলায় অ্যাম্বুলেন্স চালায়। অসংখ্য দুর্ঘটনা, হাসপাতালের জরুরি যাত্রা, অসংখ্য মরদেহ বহন, সবই তার কাছে যেন পেশার একটি অংশ। কিন্তু গত 1 বছর ধরে একটি রাত তাকে কখনো ছাড়েনি। সেই রাতের কথা মনে পড়লেই তার হাত ঠান্ডা হয়ে যায়। এখনো হাউমাউ করে তিনি কান্না করেন। সে কাউকে বলেনি, তার স্ত্রীকেও না, বন্ধুকেও না। মাঝে মাঝে ঘুমের মধ্যে চিৎকার করে উঠে বসে, তারপর বলে কিছু না, এটা দুঃস্বপ্ন ছিল। কিন্তু সেটা দুঃস্বপ্ন নয়, ওটা ছিল বাস্তব। 1 বছর আগে ঠিক এই সড়কেই গভীর রাতে একজন মানসিক ভারসাম্যহীন লোক হঠাৎ রাস্তার মাঝখানে চলে আসে। রফিক তখন দ্রুত গতিতে অ্যাম্বুলেন্স চালাচ্ছিল। মানে উনি বলছিল যে, ভাই, আমার অ্যাম্বুলেন্সটা এত পরিমাণে রানিং ছিল, যদি আমি নিজেও চাইতাম যে আমার অ্যাম্বুলেন্সটা দাঁড় করাবো, এটা অসম্ভব ছিল। সেটা যদি আমার বাবাও হইতো, তারপর আমি আসলে অ্যাম্বুলেন্সটা ওই রানিংয়ে আমি থামাইতে পারতাম না। যদি থামতো কোনোভাবে, তাহলে হয়তো আমারই মৃত্যু হয়ে যাইতো। তা উনি বলছিল যে ব্রেক করছিল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। প্রচণ্ড শব্দ, তারপর নিস্তব্ধতা। লোকটি আর নড়েনি। রফিক নেমে দেখছিল লোকটির বুক উঠানামা করছে না, অর্থাৎ চোখ খোলা, মুখে ধুলো, সাদা ময়লা কাপড় পরেছিল, তার হাত কাঁপছিল। সে জানতো পুলিশি ঝামেলা, মামলা, চাকরি সব শেষ হয়ে যেতে পারে যদি আমি লাশটির পাশে থাকি। যেহেতু একটা ফকির বা একটা মানে পাগল, হ্যাঁ, মাতাল মানুষ, পাগল আর কি, তার ভারসাম্যহীন, সো বলতেও পারবে না কি ঘটনা হয়েছে। সে যদি বেঁচেও থাকে তাও তো সমস্যা নেই, কেননা বেঁচে থাকলে তো আর বলতে পারবে না, সে তো পাগল মানুষ। তারপর সে ওই রকম দেখতেছে তার হাত কাঁপতেছিল ধকধক করে, এবং হাত কাঁপানোর সময় মানে সে বুঝতেই পারছে যে তার যেভাবে হাতটা কাঁপাকাঁপি করছিল, সে মানে তখনও ভাবছিল যে হয় বাঁচলে বাঁচবে, না বাঁচলে নাই, আমি এখান থেকে পালাই। অথচ সে চাইলেই কিন্তু পারতো অ্যাম্বুলেন্সের পিছনে করে নিয়ে যাইতে। তো অনেকক্ষণ দ্বিধা থেকে সে শেষ পর্যন্ত সবচেয়ে ভুল সিদ্ধান্ত নেয়, আর সেই ঘটনাটি কাউকে না জানিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সংবাদপত্রে ছোট একটা খবর বের হয় যে অজ্ঞাত পরিচিত এক ব্যক্তির মরদেহ উদ্ধার। এই ঘটনা কিন্তু আমি যদি এখন সবাইকে মনে করাই দেই, সবাই কিন্তু বুঝতে পারবেন যে কোনটা। কারণ এরকম অনেক সময়ের অনেক নিউজ আসে। উনি আমাকে বলছিলেন যে তুমি এখনই গুগল করে দেখো, এইটাই ঘটনা ছিল। তো অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধারে এরপর সবাই ঘটনাটি ভুলে যায়, কিন্তু ওই রফিক ভুলতে পারেনি। হঠাৎ তার মোবাইল বেজে উঠলো, স্ক্রিনে লেখা যে রুবিনা, তার স্ত্রীর নাম আর কি এটা। তো রফিক ফোন ধরলো যে হ্যালো। তো ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠে, তুমি কোথায়? ফরিদপুর পার হয়ে এসেছি, আর কিছুক্ষণ পর মাদারীপুরের দিকে ঢুকবো। আজকে জানি কেমন, মানে উনি বলছে আজকে জানি কেন খুব অস্থির লাগতেছে, সাবধানে চালাইও তো। এইভাবে বললো, গাড়ি চালানোর কথা বললো রফিক হেসে বলল, হে, রাস্তায় কতবার আসছি, চিন্তা করো না। কিন্তু সে নিজেই জানতো আজকে রাতটা অন্যরকম। ফোন কেটে যাওয়ার কয়েক মিনিট পর হঠাৎ সে তাকিয়ে দেখেন চারপাশে কুয়াশা নেমে এলো। এত ঘন কুয়াশা যে হেডলাইটের আলো কয়েক হাতের বেশি যাচ্ছে না। রফিক গতি কমিয়ে দিল। রাস্তার পাশে একটি পুরনো মাইল ফলক দেখা গেল, তাতে লেখা মাদারীপুর 28 কিলোমিটার। ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছে একটি বিশাল বটগাছ। গাছটি এত বড় যে তার ডাল রাস্তার উপর ঝুলে এসেছে। তো লোকমুখে শোনা যায় বহু বছর ধরে এই গাছ নিয়ে নানা গল্প প্রচলিত। রফিক এসব বিশ্বাস করতো না, কিন্তু আজ তার বুকের ভেতর হঠাৎ অকারণে চাপ অনুভব হলো। সে গাছটির দিকে তাকালো। প্রথমে কিছুই ছিল না, তারপর মনে হলো গাছের গোড়ায় কেউ দাঁড়িয়ে আছে, একজন মানুষ, সাদা কাপড় পরা, স্থির, একদম নড়ছে না। রফিক চোখ কসলালো যে
মনে বলছে হয়তো বা আমার মনের কোনো ভুল হইতে পারে। তো সে চোখ কষলিয়ে আবার তাকালো। এবার স্পষ্ট দেখা গেল, হ্যাঁ, একজন দাঁড়িয়ে আছে, মাথা নিচু, লম্বা এলোমেলো চুল, দুই হাত শরীরের পাশে ঝুলে আছে, মুখ দেখা যাচ্ছে না। রফিকের শরীর ঠান্ডা হয়ে গেল। সে নিজেকে বোঝাতে লাগলো হয়তো কোনো পথচারী। তারপর সে হর্ন বাজালো, একবার, দুবার, তিনবার, কিন্তু লোকটি নড়ল না, বরং ধীরে ধীরে মাথা তুলল। হেডলাইটের আলো মুখে পড়তেই রফিকের মুখের রক্ত যেন জমে গেল, কারণ সেই মুখটা 1 বছর আগে রাস্তার ওপার থেকে ওপার পড়ে থাকা সেই মানসিক ভারসাম্যহীন লোকটির মুখের সঙ্গে হুবহু মিলে যায়। রফিকের হাত থেকে প্রায় স্টিয়ারিং ছুটে যাচ্ছিল, কেননা তার মনে পড়ে গেছে এই মানুষটাকে তো আমি নিজের হাতেই হত্যা করেছিলাম। সে তড়িঘড়ি ব্রেক চাপতে যাবে, ঠিক তখনই সামনের সাদা অবয়বটি এক নিমিষে অদৃশ্য হয়ে যায়। রফিক হতভম্ব হয়ে চারদিকে তাকালো। রাস্তা ফাঁকা, গাছের নিচেও কেউ নেই। সে কয়েক সেকেন্ড নিশ্চুপ বসে রইল, তারপর ধীরে ধীরে আবার গাড়ি চালাতে শুরু করলো। কিন্তু সে জানতো না তার অ্যাম্বুলেন্সের পিছনের কাছের ওপাশে কেউ একজন নিঃশব্দে দাঁড়িয়ে আছে, তার স্থির চোখে তাকিয়ে আছে শুধু তার দিকেই। রফিক তখনও জানতো না সেই রাতটি তার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত হতে চলেছে। বটগাছটি পিছনে ফেলে অ্যাম্বুলেন্স ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছিল। ঘড়ির কাঁটা রাত 2টা ছুঁই ছুঁই, কুয়াশা আর ঘন হয়ে গেছে। হেডলাইটের আলো যেন সাদা দেয়ালে গিয়ে আটকে যাচ্ছে। স্টিয়ারিং শক্ত করে ধরে বসে আছে রফিক। কয়েক মিনিট আগে ঘটনাটা সে নিজের মন থেকে মুছে ফেলতে চাইছিল। সবই চোখের ভুল, ক্লান্তি, কারণে এমনটা হয়েছে নিজেকে বোঝাতে লাগলো। কিন্তু বুকের ভেতরে অস্থিরতাটা কিছুতেই কমছিল না। হঠাৎ ঠক 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 শব্দ, পিছনে ফ্রিজিং কেবিন থেকে শব্দ এলো। রফিক কেঁপে উঠল। প্রথমে ভাবলো রাস্তার ঝাঁকুনিতে স্ট্রেচার নড়ে উঠেছে। সে আবার গাড়ি চালাতে লাগলো। 10 সেকেন্ডও যায়নি, আবার সেই ঠক 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 শব্দ। এবার শব্দটা আরও জোরে। রফিক রিয়ার ভিউ মিররে তাকালো। পেছনের কাছে শুধু অন্ধকার, আর কিছুই দেখা যাচ্ছিল না। সে গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। মরদেহ নড়ে না, এটা নিশ্চয়ই লোহার শব্দ। কিন্তু তখনই তার কানে খুব মৃদু একটা আওয়াজ এলো। মনে হলো কেউ যেন খুব নিচু স্বরে বলছে, রফিক। সে হঠাৎ সোজা হয়ে বসলো, চারদিকে তাকালো, কেউ নেই। গাড়ির ভেতর শুধু ইঞ্জিনের শব্দ। সে নিজের নাম শুনেছে নাকি কল্পনা করছে? ঠিক তখনই তার মোবাইল নেটওয়ার্ক চলে গেল। স্ক্রিনে লেখা উঠল নো সার্ভিস। রফিক দীর্ঘশ্বাস ফেলল। সে সিদ্ধান্ত নিল সামনে কোনো চায়ের দোকান পেলে একটু থামবে, কিন্তু রাস্তায় রাত 2টার পরে দোকান খোলা পাওয়া প্রায় অসম্ভব। প্রায় 5 মিনিট পরে দূরে একটি ক্ষীণ আলো দেখা গেল। একটি ছোট টং দোকান। দোকানের সামনে একটি কেরোসিনের লণ্ঠন জ্বলছে। রফিক স্বস্তিতে নিঃশ্বাস ফেলল। অ্যাম্বুলেন্স থামিয়ে নেমে এলো। দোকানের ভেতর 70-এর কাছাকাছি বয়সে এক ব্যক্তি বসে আছেন এবং দেখতে পেল আর ওই ব্যক্তিটাই ছিল সেই পাগল ভারসাম্যহীন। তারা বলতেছে যে, এই আপনি এখানে কেন? বলছে যে তোর হয়তোবা সময়টা এখানেই শেষ। এই বলে তার দিকে এগিয়ে আসতেছিল। আস্তে আস্তে তার উপর আর থাবা মারবে, এই অবস্থায় সে অজ্ঞান হয়ে পড়ে যায়। দুর্ভাগ্যবশত সকালবেলা নামাজিরা যাওয়ার সময় তাকে সেখানে পায় এবং তার মোবাইল পায়, তার ফোনের মধ্যে, তার প্যাকেটের মধ্যে। সেখান থেকে নাম্বার সংগ্রহকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। এবং এভাবে রফিক বাসায় এসে তার জ্ঞান ফেরে। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।